ঠান্ডা লাগার জন্য যেই গলাটা বসে যায় ওটা কিন্তু কিছুদিন পরে ঠিক হয়ে যায়, মানে ওটা তো জেনারেলি ইনফেকশনের কারণে হয়, এটা ঠিক হয়ে যায় প্রোভাইডেড যেই গলা বসাটা অনেক দিন ধরে রয়েছে, পেশেন্ট একটুও কিওর হচ্ছে না, অ্যান্টিবায়োটিকের কোর্স শেষ হয়ে গেছে, সেইটা কিন্তু আমাদেরকে ইভালুয়েট করতে হয়। কেননা প্রবাবলি ল্যারিংসে, মানে যেটা দিয়ে আমরা কথা বলি, সেইখানে কোনো একটা কিছু হচ্ছে। গলার স্বর পরিবর্তন কিন্তু ক্যান্সারেরও লক্ষণ থাকে, ঠিক আছে? ক্যান্সারের লক্ষণ যখন ল্যারিংসে কোনো ধরনের ক্যান্সার হয় তখন অনেক সময় একদম আর্লি স্টেজে গলার স্বরটাই ভাঙে। অ্যাসিডিটি যাদের বেশি হয় তাদের কি হয়, অ্যাসিডটা আস্তে আস্তে উপরের দিকে ওঠে, মানে আমরা যা খাই তাতে তো আলটিমেটলি ওটাকে ডাইজেশন তো অ্যাসিডই করে, স্টমাক অ্যাসিড। এবার কি হয়, যদি অ্যাসিডটা খুব পরিমাণে বেশি হচ্ছে, সেটা যে কোনো কারণেই হচ্ছে, যেরকম অনেক সময় আমরা খাচ্ছি না টাইমলি, অনেক সময় খুব স্পাইসি ফুড বা মিল্ক প্রোডাক্টস বেশি খাওয়া হচ্ছে, যে কারণে অ্যাসিডিটিটা বেশি হচ্ছে, অ্যাসিড প্রোডাকশন বেশি হতে লাগছে। তখন কি হয়, তখন ওই অ্যাসিডটা মানে জিআরডি, মানে ওইরকম বারবার ঢেক উঠছে, ওরকম করে জিনিসটা উপর দিকে উঠতে থাকে, ওটাকে আমরা জিআরডি বলি, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। মানে গ্যাসটা ঠিক গ্যাস নয়, অ্যাসিডটা উপর দিকে উঠে আসে। উঠতে উঠতে কী হয়, সে যতটুকু জায়গা উড়িয়েছে, মানে উঠে এসছে, সেইটুকু জায়গা কিন্তু পুড়িয়ে আসছে। তো সেই কারণে কি হয়, অনেক সময় ভয়েসের একটা প্রবলেম হয়, কেননা অ্যাসিডটা ওইটুকু অবধি উঠে আসার কিন্তু তার ক্ষমতা রয়েছে, এবং এটা যদি ট্রিটমেন্ট না করা হয় তাহলে কিন্তু পেশেন্টের ভয়েসটা ব্রেক হবেই। অনেক সময় আমাদের গলা বসে যায়, সেটা বাচ্চাদের ক্ষেত্রে হতে পারে বা বড়দের ক্ষেত্রে হতে পারে, আবার অনেক সময় গলার স্বরও পরিবর্তন হয়ে যায়। এটা কি শুধুই একটা সাধারণ সমস্যা, নাকি এতেও কোনো সমস্যা রয়েছে, সেটাই আজ জেনে নেব। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরী দেবী হসপিটালসের ইএনটি বিশেষজ্ঞ ডক্টর অমৃতা চৌধুরী। ম্যাম, আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার, আমি ডক্টর অমৃতা চৌধুরী, ইএনটি সার্জন, গৌরী দেবী হসপিটালস। ম্যাম, সাধারণত গলা বসে গেলে এক ধরনের সমস্যা হয়, এবং এই যে সাধারণ গলা বসা আর একটা সমস্যাজনিত কারণ, এই দুটো কি আলাদা নাকি একই? গলা বসা তো হয়, ঠান্ডা লাগলেও গলা বসে, কিন্তু এখন ঠান্ডা লাগার জন্য যেই গলাটা বসে যায় ওটা কিন্তু কিছুদিন পরে ঠিক হয়ে যায়, মানে ওটা তো জেনারেলি ইনফেকশনের কারণে হয়, এটা ঠিক হয়ে যায় প্রোভাইডেড যেই গলা বসাটা অনেক দিন ধরে রয়েছে, পেশেন্ট একটুও কিওর হচ্ছে না, অ্যান্টিবায়োটিকের কোর্স শেষ হয়ে গেছে, সেইটা কিন্তু আমাদেরকে ইভালুয়েট করতে হয়। কেননা প্রবাবলি ল্যারিংসে, মানে যেটা দিয়ে আমরা কথা বলি, সেইখানে কোনো একটা কিছু হচ্ছে। সেটা ভালো কিছুও হতে পারে, আবার খারাপ কিছুরও একটা ইঙ্গিত কিন্তু থাকতেই পারে, তো সেটা দেখতেই হবে। মানে এটা সিমটম কি আমরা এটাই বুঝবো যে এটা বেশি দিন অবধি থাকছে? হ্যাঁ, বেশি দিন অবধি থাকছে, এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ সিমটম হচ্ছে পেশেন্টের একটা টায়ার্ডনেস অফ ভয়েস হবে। টায়ার্ডনেস অফ ভয়েস বলতে আমি বোঝাতে চাইছি যে সারা দিন পেশেন্ট মানে কথা বলছে, কিন্তু ওর কথা বলতে ঠিক ভালো লাগছে না, মানে ওর মনে হচ্ছে যে কথাটা না বলে যদি কিছুক্ষণ চুপ থাকে ওর গলাটা বোধহয় একটু আরাম পাবে, আবার সেই কথা বলছে তখন আবার ওর ভালো লাগছে না। জেনারেলি টনসিলাইটিস বা কোনো ইনফেকশনে কি হয়, গলা ব্যথা করবে কথা বলতে, কিন্তু টায়ার্ডনেস অফ ভয়েস বা হোর্সনেস অফ ভয়েস, যেখানে গলার স্বরটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু পেশেন্টের গলা ব্যথাটা করবে না, সেইখানে স্বরটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এটা দীর্ঘদিন ধরে থাকছে। তার সাথে অন্য রকমের সিমটমস থাকবে, যেরকম একটু শ্বাসকষ্ট হচ্ছে, সেইটা কিন্তু একটা খারাপ জিনিসেরই লক্ষণ, মানে ল্যারিংসে কিছু না কিছু হচ্ছে। ছেলেদের দেখা যায় একটা বয়সের পর গলা ভাঙছে বা গলার স্বর চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা কি সাধারণ? হ্যাঁ, এটা নর্মাল। এটাকে পিউবার্টি যখন হিট করে, ছেলেদের কেন মেয়েদেরও হয়, পিউবার্টি যখন হিট করে তখন ছেলেদের গলাটা একটু ভারী হয়ে যায়, যেটা ওদের জন্য একান্তই নর্মাল। মানে না যদি এটা চেঞ্জ হয় তাহলে বরঞ্চ ওটা নিয়ে চিন্তার বিষয়। মেয়েদেরও সেম, আমাদের গলার ভয়েসটা শ্রিল, তো আমাদেরও পিউবার্টি যখন ওই 14-15 বছরে, আমাদের পিউবার্টি যখন আসে 13-14 বছরে, তখন কিন্তু আমাদের গলার ভয়েসটা চেঞ্জ হয়ে যায়, ওইটা কিন্তু নর্মাল, এবং ওই ভয়েসটাই আমাদের বাকি পুরোটা জীবন ওই ভয়েসটাই থাকে। ছেলেদের ক্ষেত্রে যেমন বোঝা যায়, মেয়েদের ক্ষেত্রে কিন্তু এতটা বোঝা যায় না। মেয়েদের ক্ষেত্রেও বোঝা যায়, মেয়েদের ক্ষেত্রে ছেলেদের ভয়েস একটু ভারী হয়ে যায়, সেই জন্য আমরা জিনিসটাকে গুরুত্ব দিই বেশি। মেয়েদের কি হয় যে ছোটবেলার থেকেই চেঁচামেচি করে চিৎকার করছে, আবার একটু ভয়েসটা শ্রিল হয়ে গেছে, সেই জন্য আমরা জিনিসটা বুঝতে পারি না। কিন্তু ভয়েস চেঞ্জ ডিউরিং পিউবার্টি খুবই নর্মাল, দুটো জেন্ডারের জন্যই। ধরুন যারা গায়ক রয়েছে, তারপর যারা বাচিক শিল্পী রয়েছে, তাদের ক্ষেত্রে তো গলা ভাঙতেই হয়। হ্যাঁ,
যারা প্রলংড কথা বলে বা ভয়েস এবিউজ হয়, সিঙ্গারদের বা টিচার্সদের বা পলিটিশিয়ানসদের, এদের কিন্তু ভয়েস এবিউজ হয়। ভয়েস এবিউজ মানে কি, এখন যেরকম আমি কথা বলছি, আমি একটা নর্মাল টোনে কথা বলছি, এবার কেউ একজন এরকম প্রফেশনে আছে যে সারাদিন কথা বলতে হচ্ছে এবং ওর নর্মাল টোনে কথা বললে হবে না, চিৎকার করে বলতে হচ্ছে, অনেকটা বড় নিউজে যারা রয়েছে বা অনেকটা বড় ক্রাউডকে অ্যাড্রেস করতে হচ্ছে, হ্যাঁ, সেই রকম যারা থাকে তাদের কিন্তু এইরকম একটা ভয়েস অ্যাবিউজ অনেক দিন ধরে চলতে থাকে। তখন কি হয়, আমরা যেটা দিয়ে কথা বলি মানে ট্রু ভোকাল কর্ডস, সেইখানে কিন্তু একটা ফুলে যায়, মানে ওটাকে আমরা নামই ওটা সিঙ্গার্স নডিউল। তো ওইখানটা ফুলে যাওয়াতে কি হয়, দুটো ঠিক করে একসাথে ভাইব্রেট করতে পারে না, তার জন্য ভয়েসটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো ওটা একটা বিনাইন কন্ডিশন মানে ওটা ক্যান্সারে পরিণত হবে না, কিন্তু ওটা যদি ট্রিটমেন্ট না করা হয়, সার্জারি বা স্পিচ থেরাপি এইসব যদি না করানো হয়, এই সমস্ত জিনিস না করানো হলে ওইটা এরকম পার্মানেন্ট থেকে যাবে আর ওটার থেকে কিন্তু পেশেন্ট রিলিফ পাবে না। এইরকম শর্টটাই নিয়ে চলবে সে সারা জীবন। অনেকে তো ধরুন ইচ্ছে করেও গলা ভাঙে। হ্যাঁ, ইচ্ছে করে গলা ভাঙে, সেই তো বললাম সিঙ্গার্স, ওই জিনিসগুলো কিন্তু আমরা ভয়েস অ্যাবিউজ বলি, মানে নিজের যা ভয়েসের যতটা ক্ষমতা এর থেকে লিমিটেশনস ক্রস করে যখন আমরা ওটাকে ইউজ করি তখন ওটাকে আমরা বলি ভয়েস অ্যাবিউজ। মানে এরকমভাবে আমাদের ইউজ করা উচিত নয়, কিন্তু আমাদের প্রফেশনের কারণে আমরা ওইটাকে ওইভাবে করতে হচ্ছে আর কি। গলার স্বর পরিবর্তন হওয়ার কি আরও কোনো কারণ রয়েছে? হ্যাঁ, গলার স্বর পরিবর্তন কিন্তু ক্যান্সারেরও লক্ষণ থাকে, ঠিক আছে। ক্যান্সারের লক্ষণ যখন ল্যারিংসে কোনো ধরনের ক্যান্সার হয় তখন অনেক সময় একদম আর্লি স্টেজে গলার স্বরটাই ভাঙে, ঠিক আছে। তো ওই রকম যদি দেখা যায় যে পেশেন্টের গলার স্বর ভেঙে আছে, অনেক দিন হয়েছে এবং খেতে একটুখানি বা গলার মনে হচ্ছে কিছু একটা আটকে আছে, ওই রকম কিন্তু পেশেন্টকে অবশ্যই ল্যারিংসটা দেখতে হবে, মানে যেখান দিয়ে আমরা কথা বলি আমাদের বক্সটা, ভয়েস বক্সটা, ওইটা কিন্তু দেখতে হয়, কেননা ওইটার মধ্যে কোনো একটা ছোট কিছু সামান্য ক্যান্সারের আর্লি স্টেজেও কিন্তু ভয়েসটাই সবচেয়ে আগে ভাঙবে, তারপরে শুরু হবে শ্বাসকষ্ট। এটাকে কোন ক্যান্সার বলা যায়? ল্যারিঞ্জিয়াল ক্যান্সার। হ্যাঁ, ল্যারিঞ্জিয়াল ক্যান্সারে ওটা থাকবে, স্বরটা ভেঙে গেছে অনেক দিন ধরে এবং পেশেন্টের মাঝে মধ্যে একটু শ্বাসকষ্ট হচ্ছে আর মাঝে মধ্যে মনে হচ্ছে যে গলায় কিছু আটকে আছে। অবভিয়াসলি আমাদের ওই রকম জিনিসটাকে ইভালুয়েট করতে হবে, কেননা ওটা ল্যারিংস ক্যান্সারের আর্লি স্টেজ থাকে। এর সাথে আরেকটা জিনিস আমি বলতে চাই, এখন অনেক পেশেন্ট আমাদের কাছে ওই রকম আসে, নতুন মারা বা টডলারদের মারা, যাদের ঘরে ছোট বাচ্চা আছে, তারা কি করে সারা দিন বাচ্চার পেছনে কথা বলতে হবে, চিৎকার করবে, গল্প শোনাবে, গান শোনাতে হবে, ওইটাতেও কিন্তু খুব ধরনের ওদের ভয়েস চেঞ্জ হচ্ছে এবং ওটা অনেক দিন ধরে থেকে যাচ্ছে, কারণ মারা অতটাই বিজি থাকেন ঘরে যে ওই জিনিসটা ওরা রিয়েলাইজ করতে পারছে না যে আমার স্বরটা চেঞ্জ হয়ে গেছে, আর ঘরের কেউ গুরুত্বও দিচ্ছে না। যখন আমাদের কাছে আসছে তখন অনেকটাই লেট হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে যে ওটা ওটির দিকে চলে যাচ্ছে, এইরকম একটা ব্যাপার হয়ে যায়। তো সেটাও কিন্তু আমি বলবো যে নতুন মারা যারা, ওরাও যাতে ওই জিনিসটা খেয়াল রাখে যে আমার ভয়েসটা চেঞ্জ হচ্ছে, তাহলে আমাকে ডাক্তার দেখাতে হবে, এই ব্যাপারটা যেন মনে থাকে ওদের। আপনার কাছে আসার পর আপনারা কিভাবে চিকিৎসা করেন? আমাদের দু রকমের মডালিটি আছে ট্রিটমেন্টের। প্রথমে তো আমরা আমাদের ভিডিও ল্যারিঙ্গোস্কোপি করি, মানে ল্যারিংসটাকে আমরা দেখি, এখানে দেখা যায়, আমাদের এখানেও আমাদের সেট আপ রয়েছে, এন্ডোস্কোপির মাধ্যমে আমরা দেখে ওইটা পুরোটা কিন্তু আমরা স্ক্রিনে দেখি এবং পেশেন্টও দেখতে পায়। তো দেখার পরে আমরা দেখি যে কোন জায়গাটায় অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে, সেই অনুযায়ী দেখা যায় খুব আর্লি স্টেজ যদি হয়, মানে ক্যান্সার নয় তবে অন্য কিছু, ভয়েস বক্সে একটুখানি ফুলে গেছে, তখন আমরা স্পিচ থেরাপির জন্য যাই। এবার যদি দেখা যায় যে অনেকটা বড় ফুলে গেছে, পেশেন্টের একটুখানি শ্বাসকষ্ট হচ্ছে, ক্যান্সারের দিকে যাচ্ছে, তখন কিন্তু ওইটা আমরা অপারেশনের জন্য পেশেন্টকে কনভিন্স করতে হয়, কেননা এছাড়া তো কোনো উপায় নেই। কিন্তু আর্লি স্টেজে হ্যাঁ অবভিয়াসলি স্টেরয়েড মানে মেডিকেশনস আর স্পিচ থেরাপি হেল্পস। আমাদের এখানেও বেশ কয়েকজনের, যে সেই বললাম নতুন মায়েরা, ওরা কিন্তু অনেকেই স্পিচ থেরাপি আমাদের এখানে রয়েছে এবং কি করে ভয়েসটাকে ইউজ করতে, কারণ কথা না বলে তো কেউ থাকতে পারবে না, হিউম্যান বিংস কথা বলতেই হবে, কিন্তু ওই কি করে ভয়েসটাকে সঠিকভাবে ইউজ করবে যাতে ওটার অ্যাবিউজ না হয়, ওইটা স্পিচ থেরাপির মাধ্যমে ওদেরকে শেখানো হয়। স্পিচ থেরাপির মাধ্যমে কি পুরোপুরি নিরাময় সম্ভব? হ্যাঁ, বেশ কয়েকজন আমার কিন্তু স্পিচ থেরাপি, মানে ওদের ওটি লাগেনি, টাইম লেগেছে, কেননা স্পিচ থেরাপি সেশন যে হয় তো 6 মান্থসের মতো টাইম লেগেছে, 5-6 মান্থসে, কিন্তু ওরা একদম পুরোপুরি আগের শটটা কিন্তু চলে এসছে। ওরা নিজেদের দিক থেকেও ট্রাই করেছে এবং আমাদের দিক থেকে খুব জুডিশিয়াসলি স্পিচ থেরাপিটা কিন্তু ওরা ফলো করেছে, করে কিন্তু পেশেন্ট বেশ ভালোই আছে এখন। মানে এই দুটোই চিকিৎসা একমাত্র, সার্জারি হয় ওটি না হলে স্পিচ থেরাপি। এটাকে প্রিভেন্ট কিভাবে করা যায়?
প্রিভেন্ট হচ্ছে যখন এই এখন তো অ্যাকচুয়ালি প্রিভেনশন হচ্ছে যে সেই কথা কম বলা। আর যাদের এরকম প্রফেশন, যাদের কথা বলতেই হবে, টিচার্স, সিঙ্গার্স, তারা ধরুন যখন টাইম পাচ্ছে তখন ভয়েসটাকে রেস্ট দেওয়া। এবার ভয়েস রেস্ট কী করে দেবে? ভয়েস রেস্ট হচ্ছে কথা যখন বলবো নর্মাল টোন, এরকম না যে সব কথা বলতে গেলে খুব চেঁচিয়ে বলতে হবে, ওইটা নয়, নর্মাল টোনে কথা বলবে। আর এইরকম করার কিন্তু আমাদের একটা স্বভাব আছে অনেকেরই, এই জিনিসটা যেন না হয়। কখনো কখনো ঠান্ডা লাগলে বা গলা বসে গেলে আমরা এটা করে থাকি। হ্যাঁ, করে থাকি, কিন্তু ওটা আমাদের অভ্যেসে পরিণত হয়ে যায়, যে দীর্ঘদিন ধরে কিছু একটা নার্ভাস লাগছে, অ্যাংজাইটি হচ্ছে, এরকম একটা অভ্যাস থাকে। তারপরে রেগুলার হাইড্রেশন, মানে জল না খাওয়া ঠিক করে। তারপরে হচ্ছে যে কাফ হয়ে গেল, কাশি হয়ে গেল, কিছু না, একটু বিটাডিন দিয়ে গার্গল করে নিলাম, একটু নুন জল দিয়ে গার্গল করে নিলাম। ওই গার্গলিংটা কিন্তু অ্যাডভাইস ছাড়া করাটা বা অনেক দিন ধরে করাটাও কিন্তু ভয়েসের উপরে ইম্প্যাক্ট করে। তো সেই জন্য গার্গলিংটাও ওরকম না যে শুরু করেছি বলে রোজ করতে হবে গার্গল। তো এইসব জিনিসগুলো মেনটেন করতে হবে, করলেই আস্তে আস্তে ভয়েসটা কিন্তু ফিরে আসবে। আমি শুনেছি অ্যাসিডিটির সঙ্গেই কোনো একটা মানে ভয়েসের কোনো সম্পর্ক রয়েছে, এটা কি শুধুমাত্র একটা মিথ নাকি কোনো সত্যতা রয়েছে? এটার মধ্যে সত্যতা রয়েছে, কেননা অ্যাসিডিটি যাদের বেশি হয় তাদের কি হয়, অ্যাসিডটা আস্তে আস্তে উপরের দিকে ওঠে। মানে আমরা যা খাই তাতে তো আলটিমেটলি ওটাকে ডাইজেশন তো অ্যাসিডই করে, স্টমাক অ্যাসিড। এবার কি হয়, যদি অ্যাসিডটা খুব পরিমাণে বেশি হচ্ছে, সেটা যে কোনো কারণেই হচ্ছে, যেরকম অনেক সময় আমরা খাচ্ছি না টাইমলি, অনেক সময় খুব স্পাইসি ফুড বা মিল্ক প্রোডাক্টস বেশি খাওয়া হচ্ছে, যে কারণে অ্যাসিডিটিটা বেশি হচ্ছে, অ্যাসিড প্রোডাকশন বেশি হতে লাগছে। তখন কি হয়, তখন ওই অ্যাসিডটা মানে জিআরডি, মানে ওইরকম বারবার ঢেক উঠছে, ওরকম করে জিনিসটা উপর দিকে উঠতে থাকে, ওটাকে আমরা জিআরডি বলি, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। মানে গ্যাসটা ঠিক গ্যাস নয়, অ্যাসিডটা উপর দিকে উঠে আসে, উঠতে উঠতে কি হয়, সেই যতটুকু জায়গা উড়িয়েছে মানে উঠে এসছে সেইটুকু জায়গা কিন্তু পুড়িয়ে আসছে। তো সেই কারণে কি হয়, অনেক সময় ভয়েসের একটা প্রবলেম হয়, কেননা অ্যাসিডটা ওইটুকু অবধি উঠে আসার কিন্তু তার ক্ষমতা রয়েছে, এবং এটা যদি ট্রিটমেন্ট না করা হয় তাহলে কিন্তু পেশেন্টের ভয়েসটা ব্রেক হবেই। ম্যাম, ভোকাল হাইজিন কিভাবে মেনটেন করতে হয়? হ্যাঁ, ভোকাল হাইজিন এখন একটা রিসেন্ট জিনিস, যেটা খুব অ্যাডভান্সড ভাবে আমরা এখন এটা নিয়ে চর্চা করছি ইএনটি, হেড অ্যান্ড নেক সার্জনে। এবার ভয়েস হাইজিন যেটা হচ্ছে, সেটা কিন্তু স্পিচ থেরাপিস্ট যিনি, উনি কিন্তু প্রতিটা পেশেন্টের জন্য আলাদা আলাদা একটা ভয়েস ম্যাসাজ আছে, ভয়েসকে কি করে বেটার করা যায়, ভয়েসকে কি করে মেনটেন করা যায়, ওটা শিখিয়ে দেওয়া হয়। আমাদের গৌরীদেবীতে স্পিচ থেরাপি বলে আলাদা ইউনিট রয়েছে, যেখানে আমরা সেই পেশেন্টদের ট্রিট করি যাদের ভয়েস অ্যাবিউজ খুব বেশি, সিঙ্গার্স হয়ে গেছেন, টিচার্স হয়ে গেছে, নতুন মায়েরা প্রচুর আসে, প্রতিদিন আসে আমাদের কাছে অনেকে, এবং সবাই খুব বেনিফিট পায়। শুধু তাই নয়, যেই বাচ্চারা কথা বলা শিখেছে কিন্তু কথাটা ঠিক তোতলে বলছে, এখনো ঠিক করে বলতে পারছে না, তারাও কিন্তু এটার থেকে খুব বেশি মানে বেনিফিটস পায়। তো এইরকম ভয়েস হাইজিনটা ছোটোবেলার থেকেই স্টার্ট করতে হয়, এবং সেটার জন্য স্পিচ থেরাপি রয়েছে, যেটা এখানে হয়, সেশনসে হয়ে ওই জিনিসটা কিন্তু আস্তে আস্তে ভালোই হয়ে যায়। ম্যাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ ঠিক কি বললেন। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ধন্যবাদ।